আমি অনুরোধ করেছিলাম যে আমরা সঙ্গীতের কর্মশালা সেটা যেতে এখন আমরা করে নেই স্যারের আইডিয়া থেকে আমাদেরকে আমরা ভবিষ্যতে আরও কীভাবে সুন্দর করতে আসছেন শ্রদ্ধা মোতালেক বিশ্বাস। কিন্তু আমরা যে জানি অনেক কিছু, এইটা আমরা জানি না। আপনি যেই হন কিন্তু অনেক কিছু জানেন, কিন্তু আপনি যে অনেক কিছু জানেন এইটা কিন্তু আপনার মনে ভুলে যান। তো জানেন যে অথচ জানেন না বলে মনে করেন, সেটা প্রমাণ হিসাবে দেখায়। আপনারা ওখান থেকে দেখতে পাচ্ছেন তো? এইটা কি বিন্দু? সবাই একটা কোনো ভুল নাই? ভুল থাকলে বলুন যে ভুল আছে। হ্যাঁ, আচ্ছা, এগুলো সব থেকে সত্যবাদী কে? যে আমি আর এক কথা দুবার বলি না, কথা উঠাই না। চাঁদকে আমি সূর্য বলি না, সূর্যকে চাঁদ বলি না। কে কে আছে? একজন যে আমি ওই কথা উঠাই না, রাতকে দিন বলি। হ্যাঁ, তাহলে ঠিক আছে, একমত তো? এইটা একটু দেখা যায়, আরেকটু মার্কার লাগবে। কালোটা স্যার কাজ করে এখানে দেখেন তো। আমাকে তো কথা উঠাবেন না, কথা উঠাবেন না। ঠিক 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 আছে। এখন কি বলেন? চোখ জীবন দা ওইটা কি চলে আসে উল্টালেন? আপনি বললেন আর কথা উল্টাবেন না, কিন্তু এখন আর ওটাকে আর হিন্দু বলতে পারলেন না। কেন? হ্যাঁ, এই অবস্থার প্রেক্ষিতে দেখতেছি। অর্থাৎ আমরা যা কিছু জানি এগুলো কিন্তু অ্যাবসলিউট ট্রুথ নয়, এটা রিলেটিভ ট্রুথ। অন্য জিনিসের সঙ্গে রিলেট করে আপনাকে বলতে হয়। আচ্ছা, এই বিন্দুটাই ধরেন একজন এই লিখল, এখন আর টিপও নয়, এখন আর বিন্দু বললেন, শূন্য বলে ফেললেন। ব্যাপারটা কিন্তু বিন্দু। তাহলে একই জিনিস বিভিন্ন অবস্থানে তা বিভিন্ন নাম ধারণ করে। তাহলে আপনি যেগুলো বলেন এগুলো সব কিন্তু আপনারা জানেন, কিন্তু ওই সময় মনে পড়েনি। সেই জন্যে আমি ওই কথাও চাই না, সেই জন্য। আচ্ছা, ঠিক আছে। তো ধরুন এখন এটাই বিন্দু, তো ওই বিন্দুই তো। এখন এগুলো যদি পাখি হয়, ওইটাকে এখন আর টিপ নয়, বিন্দু নয়, এই জিনিসটা ওটাকে ওই পাখি। তাহলে আমাদের মনে কিন্তু আমরা যে জিনিস জানি এটা অ্যাবসলিউট ট্রুথ নয়, এটা কখন কি হবে। এরপরে ধরুন আমরা একটু মশার কিছু নয়, জল বলি, এটাকে কেমিস্ট্রিতে কি H2O। তাহলে আমরা যে পানিটা খাই, বললাম যে আমি H2O খাই, বলাটাকে ঠিক কেন ঠিক না? আপনি বললেন H2O মানে পানি, কেন পারেন না? H2O পানি তো হয়ে গেল, প্রচলিত না। আমি বলছি না, আপনি এমনি পানি বলেন, জল বলেন, ওয়াটার বলেন, কিন্তু কেমিস্ট্রির ভাষায় ওটা H2O। আমরা যে পানি খাই, তাহলে আমি যদি বলি যে H2O খাই, বলাটা কি ঠিক হবে? কেন হবে?
কারণ এটা আমাদের ভাষা না, আমরা ইউজ করি না। ভাষা নয় না, প্রচলিত না। ওয়াটার বললে ভাষা হয়ে যায়। H2 আমরা ইউজ করি না। H2 যে পানি, ওই পানি আমরা খাই না। ওই পানি এই H2 তে কোনো সল্ট থাকে না। আমরা যে পানিটা খাই ওতে কিছু এই হাইড্রোজেন অক্সিজেন ছাড়াও আরো কিছু সল্ট আছে। ফ্লোরাইড আছে। হ্যাঁ, আচ্ছা, তারপরে বলুন। এই তো মার্কার পাইছে। এটা কি 11 11, তাই তো? জি। দেখেন এইখানে যদি এই বসানো যায়, ওই টেবিলে রাখো। আপনি আর 11 করতে পারবেন কি? না না, আমি এক মুছে লিখি, কিন্তু করতে পারলেন না কেন? সামান্য একটা বিন্দু এসে বিস্তার করলেন। আপনি তখন 1.1 বলতে পারছেন, এবং তার এই বিন্দুর ফলে এর ভ্যালু কমে গেল, 10 গুণ কমে গেল। তাহলে আমরা যেসব জিনিসের এই যে এই ইন্টারগ্রেশন এত বেশি পরিমাণে ঘটছে, হ্যাঁ এইটা ভালো সেলাই করি, তাই তো? জি যে দ্বিমত আছে কিছু, না, কিন্তু ইঞ্জেকশনকে যে নিডল আপনি কি সেলাই করেন? না, ব্যথা লাগে। তাহলে প্রত্যেক পদবাদে বুঝতে যে আপনি যেটা বলছেন ওটা কিন্তু আর এক মুহূর্তে কি ঠিক থাকছে। কেমন? আচ্ছা, আর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই সেই জন্য বলছে এখন বললাম তো না, আমরা এসেছি কিন্তু মিউজিকের ক্লাস। মিউজিককে আপনি সাবজেক্ট কি করবেন? পলিটিক্স, ইকোনমিক্স, কি কি বলুন? মিউজিক ঠিক কি বলুন? মিউজিককে যতগুলো সাবজেক্টে ভাগ করেছি আমরা, এটা কি মিউজিক? এটা কি কি জিনিস? গান, আর্ট। আর্ট কাকে বলে? এর ডেফিনিশন দেওয়া খুবই এমনি সিম্পলি বলা হয় ক্রিয়েশন অফ বিউটি ইজ আর্ট। কোন সৌন্দর্য সৃষ্টি, এই সৌন্দর্য কথাটা কিন্তু আপেক্ষিক। ইয়াহিয়ার মুখ যখন আঁকেন বিশ্রী করে, তখন জিনিসটা বিশ্রী বলছেন, কিন্তু এটা আবার আর্ট। তাহলে সুশ্রী হলে আর সবে বিশ্রী হল। আমরা এখন সরাসরি মিউজিকের কথা আসি। এখন হোয়াট ইজ মিউজিক? আমরা তো বলি গান, আমি যদি বলতে কি মিউজিক কি, প্রথমে তো আর্ট বললেন, সংক্ষেপে হচ্ছে এনি আর্ট মেড অফ সাউন্ড ইজ মিউজিক। এনি আর্ট, আপনি গান গাইলেন, ওটা মিউজিক হলো তার, যে তবলা বাজছে শুধু, আর কিছু হচ্ছে না, ওটা কিন্তু আর্ট। ওই যে মেড অফ সাউন্ড, তাই না? তাহলে মেড অফ সাউন্ড যদি আর্ট হয়, তাহলে যিনি আবৃত্তি করছেন উনিও কিন্তু সাউন্ড যে করছেন না, ওইটাকে মিউজিক বলছেন না। একটু আগে বলা হলো মেড অফ সাউন্ড ইজ আর্ট, এনি আর্ট মেড অফ সাউন্ড ইজ আর্ট বলছেন না। আপনি আবৃত্তির নাটক করতেছে, অভিনয় করতে, সেও কিন্তু মেড অফ সাউন্ড, তার ভাষার শব্দ, আর বলছেন না কেন? আসলে ওটাও মিউজিক। কেন বলুন? আপনি দুপুরে খেয়েছেন? খাননি? গতকাল খেয়েছেন? কি খেয়েছেন? হ্যাঁ, ভাত। কি দিয়ে খেয়েছেন? তরকারির মধ্যে কি ছিল? মাছ ছিল, চিকেন ছিল, সব মাংস। তো আর কেউ কি খেয়েছেন? ওই শুধু মাংস এখানে সব? আপনি মাছ খেয়েছেন? তো যিনি মাছ খেয়েছিলেন, কি মাছ? ধরুন রুই, তা আপনি যদি বলতেন যে আমি রুই মাছের মাংস দিয়ে ভাত খেয়েছি, কি ভুল হতো কিছু? আপনি মাংস বলতে যদি বোঝেন যে কোন একটা প্রাণীর পেশি,
ওটাও একটা প্রাণীর পেশা। আপনি ওখানে কিন্তু মাংস করবেন, তাহলে যিনি যদি বলতেন যে আমিও মাংস খেয়েছি, কি মাংস খেয়েছি? রুই মাংস। ভুল হতো না কিছু। আমরা বলি উনি ফল ফলেরই খেয়ে থাকেন, ফল ফলেরই খেয়ে থাকেন। ফল ফলের বলতে আমরা কি বুঝি? কমলা লেবু, আপেল, এইগুলো আঙ্গুর, এইগুলো খেলে আগে মনে আসে না? তো বেগুনের কথা মনে আসে কি? তো বেগুন হচ্ছে একটা গাছের ফল। আপনি যিনি ফল খেয়ে থাকেন উনি ফল খেয়ে জীবন কাটান, তো বেগুন কারো মনে আসে, শুধু আপেল কমলা লেবুর কথা মনে আসে। তাহলে বেগুন ফল হইয়া যেমন ফল নয়, মাছ মাংস হইয়াও যেমন মাংস নয়, তেমনি আবৃত্তি বা নাট্যকলা সঙ্গীত হইয়াও সঙ্গীত নয়। আসলে ওটাও সঙ্গীত, ওটাও সঙ্গীত। সেই জন্য আমরা ওই তালিকা থেকে ওটাকে বাদ দিয়েছি, কিন্তু আসলে বেসিক্যালি এখন মিউজিক যদি হয়, তো মিউজিক আমরা বললাম যে এনি আর্ট মেড অফ সাউন্ড ইন মিউজিক। হোয়াট ইজ সাউন্ড? ডিফাইন সাউন্ড। ভাইব্রেশন। না, ভাইব্রেশন তো অনেক কিছু, সাউন্ড মানে শুধু ভাইব্রেশন করতে কোনো সাউন্ড হচ্ছে না। আমাকে ধরে সাউন্ড কম্পন থেকে তো না, সে তো কিভাবে ভাইব্রেশন হয় বা সাউন্ড তৈরি হয়। এভরিথিং উই হিয়ার ইজ, আমরা যা শুনি তাই যা শুনি না তা সাউন্ড। এভরিথিং উই হিয়ার ইজ সাউন্ড। সাউন্ডের হচ্ছে ভাইব্রেশন আলাদা কথা। এখন সাউন্ডটা অনেক, সাউন্ডের কতগুলো প্রপার্টি আছে, ধর্ম। সাউন্ড হলে তার উচ্চতা নিচতা আছে, যেটাকে পিচ বলে, PITC। তার কালার আছে, কালারটা আমাদের চোখে এই রঙ না। অর্থাৎ কেউ হারমোনিয়ামে সা বাজাচ্ছে, কেউ সেতারে সা বাজাচ্ছে, আমরা কিন্তু দেখছি না, আমরা কিন্তু কানে শুনে বলে দিই এটা হারমোনিয়ামের সা, এটা সেতারের সা, এটা বাঁশির সা। তাহলে বুঝতে হবে যে সা হলেও তার একটা এমন কিছু আছে যার দ্বারা আমি ডিফারেন্সিয়েট করতে পারি। এটা রাবিয়ার গলার সা, কে গান গাচ্ছে? রাবিয়া। সা, শুধু সা। আর কে? এটা মুক্তা। তাহলে সাউন্ডের একটা কালার আছে। তারপরে সাউন্ডের হচ্ছে পিচ আছে, উচ্চতা নিচুতা, কালার আছে। আর একটা হচ্ছে ওই কি বলে, ডিউরেশন আছে, যে একটা সাউন্ড কতক্ষণ থাকে তার উপরে পড়ে। তারপরে হচ্ছে একটা ভলিউম আছে। একটা সাউন্ড, এই একই সাউন্ড কিন্তু ভলিউম কম বেশি হতে পারে। তাহলে আমরা যখন সঙ্গীত তৈরি করি তখন এইগুলোর ভ্যারিয়েশন পরিমাণ হয় পিচ থেকে পিছে যায়, অথবা ভলিউম বাড়াই বা কমায়, অথবা কালার চেঞ্জ করি, অথবা ডিউরেশন চেঞ্জ করি। এখন কালার চেঞ্জ করলে কি হয়? একটা হচ্ছে এক যন্ত্র থেকে এক যন্ত্র একই সা, কিন্তু এক যন্ত্র থেকে এই মাইক্রোফোন লাগবে, আমি শুনতে পারবো, শুনতে পাচ্ছেন? কি চেঞ্জ করলাম? পিচ চেঞ্জ করলাম, উচ্চতাতে। আচ্ছা আচ্ছা, তারপরে এখন এখানে তো আর এই সাউন্ড চেঞ্জ করা যাবে না, কিন্তু আমি কণ্ঠে দেখাই। দুই সা কিন্তু একটা কালার চেঞ্জ, আমরা হয় পিচ কালার চেঞ্জ করি অথবা ভলিউম চেঞ্জ করি। ধরুন মা, ভলিউম চেঞ্জ করে মা, সা, চেঞ্জ করলো
ভলিউম চেঞ্জ করে। তো গানের সময় আমরা একটি সাউন্ড নিয়ে খেলা করি, একবার পিচ কমবে, সা থেকে মাত্রা, যেমন আ থেকে মাত্রা ইত্যাদি আছে। আমরা শেখার সময় সারেগা পাধান শিখি, যেমন অ ক শিখি। লেখার সময় কিন্তু কয়ের পরে ঘ চলে আসতে পারে, কয়ের পরে ঘ চলে আসতে পারে, কিন্তু পড়ার সময় ক খ এই পরপর করি, এই একটা চেঞ্জ করি। আর একটা হচ্ছে সাউন্ডের একটা কোয়ালিটি, আর একটা কোয়ালিটি আছে, সেই কোয়ালিটিটাকে বলা হয় প্যাশনেট অ্যান্ড ডিসপ্যাশনেট। যে সমস্ত শব্দ শুনে মনের মধ্যে কিছুই হয় না। আপনাকে মাইকটা দিলে কি অসুবিধা হবে? কেন না, এমনি শুনতে মাইক পাচ্ছেন? দরকার হবে না। এমনি শুনতে পাচ্ছেন না? না না ঠিক আছে, ঠিক না না, আমার তো বারবার উঠতে নামতে হবে, তো বারবার নয়, এই শুনতে পেলেই হলো। আচ্ছা, কিছু শব্দ আছে আমাদের কানে কাছে হরদম হচ্ছে, আমাদের মন তা নিয়ে ব্যস্তও হয় না, শুনবেন। কিছু সাউন্ড এমনভাবে করা যায় যে মনের মধ্যে কিছু ভাবের উদ্রেক হতে পারে। যে সমস্ত শব্দ ডাজ নট প্লে আপন আওয়ার মাইন্ড, দ্যাট ইজ ডিসপ্যাশনেট। এগুলো যেগুলো শব্দ শোনা মাত্রই একটা কিছু মনের মধ্যে এফেক্ট হয়, সেটাকে প্যাশনেট। ধরুন আমি এরকম শব্দ করছি, শুনতে পাচ্ছেন কি? শুনতে শোনা যায়? জি এইরকম যদি হয় কি আর এই শব্দটা যে হলো, ভয় পেয়ে ওই সাউন্ড, ওটাও সাউন্ড, একটা সাউন্ড, একটা মনের মধ্যে কিছু হলো, অমনি দেখবেন কেউ ঘাট কাট করে তাকাচ্ছে, কোথায় কি হলো, কি পড়ে গেল। তাহলে যে সমস্ত সাউন্ড আমাদের মনের মধ্যে এফেক্ট সৃষ্টি করে, তাকে প্যাশনেট কোয়ালিটি। আমরা যখন গান করি তখন এই সাউন্ডটাকে প্যাশনেট করার চেষ্টা করি। এমন একটা করলাম যে ও কোন রকম মানে ইয়ে হলো না, মানে মনের মধ্যে কোনো এফেক্ট সৃষ্টি হলো না। হ্যাঁ, আপনি বিরক্তি উৎপাদন করুন, আনন্দেই করুন, তাহলে আমরা, আমি পরে আস্তে আস্তে যাবো। কারণ আচ্ছা, এখন আমরা যে সাউন্ড নিয়ে গান রক্ষা করি তার দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে ভোকাল, মিউজিক তৈরি করি, মিউজিক আর ইনস্ট্রুমেন্ট। ভোকাল, ইনস্ট্রুমেন্ট, আপাতত এই রকম দুই রকম সাউন্ড নিয়ে আমাদের কাজ। আচ্ছা, আর তারও আরেকটা কথা বলে আমরা আর্ট বলতে যে সমস্ত জিনিস মনে করি, আর্টের গ্রুপে যাই পড়ুক না কেন, নাচ হোক, গান হোক, ছবি আঁকা হোক, ড্রামা হোক, তা আমাদের তো 5টা ইন্দ্রিয় আছে, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। আর্ট উপভোগ করতে আমাদের 3টে ইন্দ্রিয় কোনো কাজেই লাগে। যেমন কেউ খুব সুন্দর আর্ট, কেউ বলে নাকে শুকে, কেউ আর্ট বলে, কিংবা খুব সুন্দর আর্ট কানে শুনেও তো তাই না। আচ্ছা, আর কাছে স্পর্শ করে এটা ভালো আর্ট, তাও তো ভালো। তাহলে একমাত্র কান এবং চোখ, অর্থাৎ দৃষ্টিগ্রাহ্য অথবা শ্রবণ গ্রাহ্য হতে হয় আর্ট। আর একটা আর্ট আছে, এটা কঠিন তত্ত্ব, এটা ভিজুয়াল। তাহলে আর্টকে আমরা ভাগ করতে পারি, এটা অডিও, অডিটোরিয়াল, যা শুনে বুঝতে হয়। আর একটা হচ্ছে ভিজুয়াল আর্ট, যা দেখে বুঝতে হয়। আর একটা হচ্ছে অডিও ভিজুয়াল আর্ট, অর্থাৎ একসঙ্গে শোনা এবং দেখা দুটোই করতে হয়। কেউ কোনো অন্ধ একটা সুন্দর আর্ট কিংবা আর্টটা খুব সুন্দর সুগন্ধ, তাও তো ভালো। তাহলে 3টে ইন্দ্রিয় একদম বেকার। শিল্পকলা উপভোগে আমাদের মাত্র 2টো ইন্দ্রিয় কাজ আছে। 2টো ইন্দ্রিয়ের ভিত্তিতে করা হয় অডিটোরিয়াল, ভিজুয়াল, অডিও ভিজুয়াল। এদের সূক্ষ্ম ভাগ আছে, অডিও ভার্বাল আর্ট। আর একটা নাট পণ্ডিত তৈরি করছেন, কঠিন তত্ত্ব, অডিও ভিজুয়াল ট্যাকচুয়াল আর্ট। শুধু কানে শুনে নয়, শুধু চোখে দেখে নয়, তার সাথে স্পর্শ করতে ইচ্ছা করে বা স্পর্শ করলে
অডিও ভিজুয়াল একটা। তো ওই যাও আপাতত তাহলে মিউজিককে আমরা কোন শ্রেণীতে ফেলবো? অডিটরি অ্যাক্ট নাকি অডিও কেউ কি বলে গান দেখে এলাম, গান শুনে এলাম, তাহলে মিউজিক হচ্ছে অডিটরি অ্যাক্ট। আর নৃত্য হলো আমাদের সংজ্ঞাতে বলা হয়েছে গীত, বাদ্য ও নৃত্য একত্রে নিষ্পন্ন হলে তাকে সঙ্গীত বলে। তাহলে আপনি দেখার জিনিসের সঙ্গে শোনার জিনিস মিশিয়ে ফেলবেন, এই হিসাবে কিন্তু আমাদের প্রদত্ত ওই সংজ্ঞাটা ভুল। নৃত্য একটা পৃথক কলা এবং সেটা ভিজুয়াল, আমরা অডিটরি আর্ট বলতে পারি। সেই জন্য আমরা যারা ওই সংজ্ঞাটা মুখস্থ করি সঙ্গীতে, এরা ভুল মুখস্থ করি, নাম্বার 10-ই 10 পায়, এটা লিখলে ঠিক আছে, ঠিক পৃথক একটা, ওটা সুন্দর। সেই জন্যে আমরা নৃত্যের আলোচনা এখানে বাদ দিই, আমরা শুধু অডিটরি আর্ট হিসেবে অমায়িক হতে খুব সহজেই চলে যাচ্ছে, মানে আমরা 1 ঘন্টার মধ্যে এইটা আচ্ছা। তাহলে এফেক্ট অফ সাউন্ড নিয়ে কথা ছিল। এফেক্ট অফ সাউন্ড যে মিউজিক সাউন্ড, তার কোনো এফেক্ট হচ্ছে না, কারণ দর্শক বা শ্রোতার গান। আচ্ছা, এরপর আমরা করতে গেলে আমরা ওই যে ওগুলো যে করবো, এখন তার আগে একটা অন্য প্রশ্ন, আমরা যারা গান করবো তাদের প্রথম প্রশ্ন দরকার, হোয়াই টু সিং, গান কেন গাইবে, কি দরকার? এত বড় বড় আর্টিস্ট গান টান গেয়ে গেছে, আমার কি দরকার, আমার কি দরকার, আমার মতো লোকের গান গাওয়া, আমি গান কেন গাইব? তাহলে যারা গানের শিক্ষার্থী তারা প্রথমে নিজকে প্রশ্ন করে বের করতে, আমি বের করতে পারবো যে আপনি কেন গান গান? পয়সা রোজগারের জন্য? গানের মানে চেহারায় মঞ্চে মুখ দেখাবার জন্য? আপনি অমুক ভালো গান সেইটা দেখাবার জন্য? এইটা কিন্তু খুঁজে বের করতেই হবে যে আপনি গানের আর্টিস্ট হতে, আপনি কেন গান করবেন, কেন? যেদিন আপনি যদি বের করেন যে আপনি পয়সা, তাহলে আপনার অরিয়েন্টেশন আর একটা কমে যাবে। আর যেদিন আপনি কেন গান করেন প্রশ্নটা বের করতে পারবেন, সেদিন দেখবেন কাউকে শোনাবার জন্য নয়, কে ভালো কি মন্দ বললো তার অপেক্ষায় নয়, একাই গান গায়। ওই সেন্সে মিউজিকটা হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট আর্ট। তিনি সাহিত্য করেন, তিনি সাহিত্য লেখার পর কাকে পড়ে শোনাবেন এই তালে থাকেন। যিনি ছবি আঁকেন, তিনি ছবি আঁকেছেন কে কখন দেখবে। যিনি ভাস্কর্য করেন, কিন্তু আপনি গান একাই একা আছেন, আর কেউ নাই আপনার শ্রোতা, আপনার নিজের 1 ভাগ শ্রোতা আর 1 ভাগ শিল্পী। যেদিন আপনি ওই পর্যায়ে যাবেন যে কেউ আমার গান শুনছে না, কেউ ভালো মন্দের বলার লোক নাই, কিন্তু আমি গাচ্ছি, আমি শুনছি, এই সেন্সে কারোর উপর নির্ভর করে না, ইন্ডিপেন্ডেন্ট। অন্য প্রায় সব জিনিস ডিপেন্ডেন্ট, ওই অপেক্ষা করে কে কখন পড়বে, কে কখন শুনবে, কে কখন হাততালি দিবে। এরপরে আছে হোয়াট টু সিং। হোয়াই টু সিং, দেন হোয়াট টু সিং। আপনি কি গান গাইবেন সেটা ওই হোয়াই টু সিং যদি একবার করতে পারেন, তার উপর নির্ভর করে আপনি হোয়াট টু সিং, আপনি কি গাইবেন, বলি না লোকসঙ্গীত না আধুনিক না কি গান, এখন আপনি সেটাই বেশি ঠিক করতে হবে হোয়াট টু সিং। আচ্ছা, এরপরে চলে আসে হাউ টু সিং, আমি কিভাবে গান। তারপরে চলে আসে হোম টু সিং, আমি কার জন্য, ফর হোম টু সিং, আমি কার জন্য গান গাই। এখানে একটা উদাহরণ দিই, ধরুন আমাদের কি বলে বাংলার বিখ্যাত অধ্যাপক আমাদের আওয়ানা মুস্তফা কামাল, তার ক্লাসে
নাকি অন্য দর্শনের ক্লাস থেকে ফিজিক্সের ক্লাস থেকে যে বস্তু পড়াশোনা? আচ্ছা, তাকে ডেকে যদি এখানে দাঁড় করিয়ে দেওয়া যায় আমার মতো আসামি করে, আর আপনারা নয়, এখানে ক্লাস 2-3-তে যেসব বাচ্চা পড়ছে তাদেরকে নিয়ে বসিয়ে দেবে, তাকে যদি বলা একটু আপনি রবীন্দ্র কাব্য সন্ধ্যের কিছু বলুন, he will simply fail. পারবেন না। কার জন্য গান করছেন এটা একটা বড় ফ্যাক্টর। আপনার সামনে যে শ্রোতা আছে তাকে যদি আপনি চোখে স্টাডি করতে না পারেন এটা কারা, তাহলে আপনি গানই সিলেক্ট করতে পারেন। মাঝখান থেকে আপনাকে পরশুদিন অমুক লোক যে গান গেয়ে হাততালি পেয়েছে আপনি সেই গানটা গাইতে থাকেন, এরা চর্চা সেই জন্যে why to sing, what to sing, how to sing and for whom to sing, এগুলো বড় ফ্যাক্টর। এইগুলো যদি মনে মনে চিন্তা করে বের করতে পারেন তাহলে আপনি একটা ধারা পাবেন, সেই ধারাটা হোয়াট টু সিং কিভাবে আপনি গান গাইতে থাকুন না, আপনার গলা ওই গান গাইতে আপনাকে পারমিট দেয় কিনা চিন্তা করতে। আপনি তো গান গাইতে চান ক্লাসিক্যাল, তো আপনার আপনি গাইতে চাইতে পারবেন না। তাহলে এতগুলো ফ্যাক্টর আছে, আমি কিন্তু সম্পূর্ণ বলে যাই। হ্যাঁ, আচ্ছা, তারপরে হচ্ছে যে আপনি যে গানটা বেছে বের করবেন সেই গানটা কাছ থেকে আপনাকে কিছু আগে নিতে হবে, গানটার সঙ্গে আপনার রিলেশন। আমি যে মুহূর্তে জানবো উনি আমার শ্যালিকা, তখন আমি তার সঙ্গে একবার ব্যবহার করানো হবে। আর যদি জানি না আমি জ্যাঠাস, তাহলে কিন্তু আমার ব্যবহার ইনি আমার বাবা, তার আমার ব্যবহার দেখেন না, বাচ্চা কাচ্চার খুব অভিযোগ করছে যেই বাবার ভদ্র। গানের সঙ্গে যদি আপনি রিলেশন কথাতে না পারেন, সে আপনার মামা না মামা শ্বশুর, বাবা না বন্ধু, তাহলে গান ওই গান আপনার সঙ্গে মিশবে। তাহলে পিছিয়ে বের করলেন হোয়াই টু সিং, হোয়াট টু সিং বেটার, হোয়াট টু সিং বের করে ফেলেছে কি না, তো আমি না জানি পিড়ি ঠিক আছে জ্বালা এই গানটা। যদি বুঝতে পারেন অর্থটা, তাহলে এটা কার সামনে গাইবেন কি গাইবেন না, বাবার সামনে গান গাইবেন কি না, ওই গানই আপনাকে বলবেন। আপনারা জানেন বোধহয় যে এককালে কাঁটা দিয়ে যদি কাঁটা সোলে কাঁটা দেওয়া হতো, কিছুদিন ব্যবহার করার পরে ওই কাঁটাগুলোর ক্ষয় হয়ে যেত, কাঁটাগুলো ভিতর দিত, তো পায়ে পড়ত। তখন তাকে রাস্তায় হাঁটছে, কাঁটা হাতে ব্যথা হচ্ছে, তো কিভাবে হাঁটলে কম ব্যথা লাগবে এটা কিন্তু তাকে কেউ বুঝিয়ে বুঝতে পারে, তাকে নিজেকেই বুঝতে হবে যে এইভাবে হাঁটলে আপাতত কম ব্যথা লাগবে। তাহলে ওই গানটাকে আপনাকে বুঝতে হবে, গানের কোথায় কাঁটা ছিল, সেটা গানকে উৎসাহের জন্য সাবটেক্সটের প্রয়োজন। সাবটেক্সট হচ্ছে রবীন্দ্রনাথ ওই গানটা কিভাবে কখন লিখেছিলেন, কোনখানে বসে কি ভেবে ওই গানটা লিখলো, তা আমার সঙ্গে তো তার কথা হয়নি, আমি কি করে বসে ফেলে দিলেন রবীন্দ্রনাথ। ওটা এখন আপনার, আপনি ওটা খুঁজে 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 বের করুন যে আপনার জীবনের সঙ্গে, আপনার অভিজ্ঞতার সঙ্গে কোনোভাবে ওটাকে মেলানো যায় কিনা। হ্যাঁ, তাহলে দেখবেন গানটা তখন আপনাকে ওই সাবজেক্ট, ওটাকে সাবজেক্ট বলে, উনি যে টেক্সট করছেন আমি বলে না আমার মতো, তাহলে ওই গানই আপনাকে গাইড করবে। এটা আমি এইসব ডেমনস্ট্রেশন পরে আসি। গানের মধ্যে আমরা প্রধানত যেগুলা করি, কি বলে, গান গাইতে গেলে যে প্রথম প্রস্তুতি, প্রথম আসে ইন্টোনেশন, সুরে সুর মেলানো, তারপরে গান গাওয়ার পথে বড় একটা বাধা হয়ে দাঁড়ায় তাল। তাল একটা বড় বাধা। এই হালাল দাদা যদি না থাকতো তাহলে আরো ভালো, আমার গান গেয়ে কথা হবে, কিন্তু একটু সিম্পলিকে যদি ভেবে নেন তাল আপনাকে আসলে গাইড হবে, গাইডিং ফোর্স।
তালের মধ্যে ছন্দ থাকে, ছন্দটাকে আমরা চলতি কথায় ছাঁদ বলি, ছাঁদ, একটা ছাঁদ, আসলে একটা ডিজাইন। ডিজাইন হচ্ছে, আমি দেখে দিই, রিপিটেশন অফ সামথিং অর এনিথিং ইজ ডিজাইন। কোন একটা জিনিস রিপিটেড হতে থাকলে ডিজাইন হয়ে যায়। রিপিটেশন অফ সামথিং অর এনিথিং ইজ ডিজাইন। আমি ধরুন আপনি একই জিনিস যখন রিপিট করছে, তাই না? তাহলে দেখবেন ঝাঁকে নাচতে নাগে দিন, ওইটুকু শেষ হয়ে গেল না, আবার ওইটাই ঝাঁকে নাচতে নাকে দিন, না ওইটাই রিপিট হতে ডিজাইন। আপনি যদি ডিজাইনটাকে ফলো করতে পারেন তাহলে হ্যাঁ মাইকটা হাতে রাখার লাভ হলো অমাইক হই না, আমার কথা শুনতে পাচ্ছেন না? না শুনতে পাচ্ছি না। So, repetition of something or anything is design. আপনি শাড়িতে যে ডিজাইন পান দেখবেন টিচারটা রিপিট করেছে, রিপিটেশন ছাড়া ডিজাইন পায় না। তাহলে এটাকে বেসিক ডিজাইন। কেউ যদি এর মধ্যে এখন তাহলে বেসিক ডিজাইন কিন্তু আমি ভাঙিনি, এর মধ্যে আমি কিছু ঢুকিয়ে দিয়েছি। দিস আর কল্ড ইনার ডিজাইন। তাহলে যদি দেখেন না মেন ঠেকা, ওটাকে হচ্ছে বেসিক ডিজাইন। ধাগে নাতে নাকে দেন, এই ইনার ডিজাইন ঢুকিয়ে দেয়, তখনই আমাদেরকে মুশকিলে পড়ে যায় আর আসলে হারিয়ে যায়। কারণ তালকে ভয় করার কোনো একটা কারণ নেই, তাই বলে সব তাল খেয়ে ফেলেছে এমন ভাবারও কোনো কারণ। শুধু ডিজাইন হিসেবে নেন, তাহলে দ্যাট উইল বি গাইডিং ফোর্স। আর এটাকে রিদম বলে। এবং কিং পামার, লন্ডন রয়্যাল মিউজিক একাডেমি অফ লন্ডন, উনি বলছেন ভেরি লিটল ক্যান এক্সিস্ট উইদাউট রিদম, ভেরি লিটল ক্যান এক্সিস্ট উইদাউট রিদম। আপনি যেখানে থাকেন, আকাশে, বাতাসে, নদীতে, বাঘ, সব, তাহলে ওই রিদম খুঁজে পেতেই হবে। সেই জন্য রেলগাড়িতে চলে দেখবেন রেলের শব্দ হচ্ছে তার আপন, আপনি কাঁচাতে সব বানাতে থাকবেন, পাশা কথা কিচ্ছু নড়ছে না। আপনি ওদিকে একবার তাকাবেন না, দুবার তাকাবেন না। কিন্তু যদি বাতাসে একটু হেলদোল খায়, আপনি দেখবেন আর তো গাছটাকে দেখতে ইচ্ছা করছে। দিস ইজ ডাইনামিক্স অফ মিউজিক। গানের মধ্যে এরকম একটা থাকতে হবে। এবং ডাইনামিক্স মধ্যে টেনশন অ্যান্ড রিল্যাক্সেশন থাকে। এইগুলো বুঝলো, প্রত্যেকটা কথা মনে আসছে বলতে বটে, আমার নিজেরই খারাপ লাগছে যে আমি বলতেই যখন শেষ করতে পারলাম না, বলার দেখি দরকার, তবু সংক্ষেপে বোঝায়। প্রত্যেকটা গানে একটা টেনশন থাকতে হবে, তার রিল্যাক্সেশন থাকতে হবে। তোর গানটা টেনশনটা কি? সহজ বাংলায় বলে টেনশনটা এক ধরনের পিপাসা। আপনার মধ্যে যদি পিপাসা থাকে, তখন পানি খেতে আপনার যত ভালো লাগবে, পিপাসা নাই ভাব ভাবতে পানি খাবেন বলে ভালো লাগবে। গানের মধ্যে পিপাসায় জাগাতে হয়, শ্রোতার মনে অটোমেটিক্যালি এই করছি। যেমন আমি যদি এখানে থেমে যাই, তাহলে কিন্তু একটা পিপাসা জাগিয়ে দেওয়া হবে। আমি যদি আর কিছু বললাম না, আপনি কি বলবেন? কাল বাড়ি যায়, তারপরে একটু শান্ত হলেন, যদি কাল বাড়ি যায়, তাহলে হলো না পড়াচ্ছি, তাহলে সুস্থ বোধ করবো, বাস রিল্যাক্স। আমি যদি পিপাসা কাল বাড়ি যায়, অর্ধেক মিনিট পিপাসা, আমি একটু স্বস্তি বলি। গানের মধ্যে এই তো অনেকগুলো ব্যাপার আছে, তো আমি যে গান হয়, আমরা তো অ্যানালিটিক্যালি এরকম ভাবি না। আমরা অন্যজন গেয়েছিলাম সেই গানে, সেই জন্য তার গান তারই থাকে, আমার আর তো আমি এখন একটু ডেমনস্ট্রেশন দেখাই। সাবটেক্সটের কথা আমি ফিরে যাই। সাবটেক্সট বারবার অপন করতে হবে।
না ব্যাটারিটা নিয়ে যাবে। একটা স্ট্যান্ডে দেন, একটা ইয়েতে দেন। সাবটেক্সট আমি কিন্তু ভেঙে ভেঙে বলছি, মানে প্রত্যেকটা লাঠি কোথায় যাচ্ছে আমি নিজে জানি না। রবীন্দ্রনাথের একটা গান আছে, স্বপন পারের ডাক শুনেছি, জেগে তাই তো ভাবি, কেউ কখনো খুঁজে কি পায় স্বপ্ন লোকের জানে, নয়তো সেথায় যাবার তরে, নয় কিছু তো পাবার তরে, নাই কিছু তার দাবি, বিশ্ব হতে হারিয়ে গেছে স্বপ্ন লোকের জানে। চাওয়া পাওয়া বুকের ভিতর ভিতর, না পাওয়া কি হ্যাঁ, চাওয়া পাওয়া বুকের ভিতর, না পাওয়া ফুল ফোটে, না পাওয়া ফুল ফোটে, দিশাহারা হ্যাঁ বাতাস ভরে ওঠে, খুঁজে যারে বেড়ায় গানে, খুঁজে যারে বেড়ায় গানে। এই গানটা সাধারণত দেখবেন যারা গায়, এমনকি যারা রবীন্দ্রসঙ্গীতের বেশ ভালো রকম বিখ্যাত শিল্পী, বাংলাদেশে একবার এরকম ঘটেছিল, বিশ্ব সাহিত্য কেন্দ্রে আমি আপত্তি করেছিলাম যে আপনারা শান্তিনিকেতন থেকে গান শুনে এসে আপনারা ছেলে মানুষ সাধারণ লেখা কেন কেন সাধারণত গানটা এখানে এইভাবে গায়, স্বপ্ন পারের ডাক শুনেছি জেগে তাই তো ভাবি, কেউ কখনো খুঁজে পায় স্বপ্ন লোকের চাবি, জেগে তাই তো ভাবি, স্বপ্ন পারের ডাক শুনেছি, মানে কি মজা বল বাজা, চাবি হারিয়ে গেছে। আসলে হিউম্যান লাইফে আমার জ্ঞানে রবীন্দ্রনাথের সঙ্গে আমার কথাবার্তা হয়নি, বিশ্বাস করুন কথাবার্তা হয়নি। আমি নিজে বলছি হিউম্যান লাইফের একটা ট্র্যাজেডির উপরে গানটা লেখা। প্রত্যেকের জীবনে দেখবেন স্বপ্নের একটা জগৎ আছে, কি আইডিয়াল জগৎ, আহা ওইখানে যদি যেতে পারতাম কি ভালো লাগতো। বাস্তব জীবনটার পুরা বিপরীত, একদম মানে একদম নিরস। এই ট্র্যাজেডিটা আপনার আমার একা নয়, হিউম্যানের কমন ট্র্যাজেডি। স্বপ্নের জগৎ আমার আদর্শ জগৎ, সেখানে যেতে পারলাম না, বাস্তব জগতে বিচরণ করছি। তার মধ্যে থেকে রবীন্দ্রনাথ আবার খুঁজে বের করছেন আমরা যতটুকু চাইলাম মাইনাস যতটুকু পেলাম, যেটুকু থাকলো সেটাও কম নয়। এই না পাওয়ার থেকে অনেক জিনিস জন্মায়, মধুর জিনিস। তাজমহল হতো না যদি মুমতাজকে হারাতে না। কবর নাটকটা লিখতেন না, মণি চৌধুরী লিখতেন না যদি জেলে না থাকতেন, লিখতেনই না। সেজন্য এটা একটা করুণ রসাত্মক গান, ওই বগল বাজানো গান নয় বলে আমি মনে করি। তাহলে ওরা গেছে স্বপ্ন পারের ডাক শুনেছি জেগে তাই তো ভাবি, কেউ কখনো খুঁজে কি পায় স্বপ্ন লোকের চাবি, জেগে তাই তো ভাবি, নয়তো সেথায় যাবার তরে, নয় কিছু তো পাবার তরে, নাই কিছু তার দাবি, বিশ্ব হতে হারিয়ে গেছে স্বপ্ন লোকের চাবি, জেগে তাই তো ভাবি, স্বপ্ন পারের ডাক শুনেছি। যদি কেউ নাচের থাকে আসলে সে মনে করে নাচি না, এটা নাচতে ইচ্ছা করে তার, কিন্তু তা তো নয়। স্বপ্ন পারের ডাক শুনেছি জেগে তাই তো ভাবি, কেউ কখনো খুঁজে কি পায় স্বপ্ন লোকের চাবি, জেগে তাই তো ভাবি, স্বপ্ন পারের ডাক শুনেছি। নয় তো সেথায় যাবার তরে, নয় কিছু তো পাবার তরে, নাই কিছু তার দাবি, বিশ্ব হতে হারিয়ে গেছে স্বপ্ন লোকের চাবি, জেগে তাই তো ভাবি, স্বপ্ন পারের ডাক শুনেছি।
এইবার আবার অরিজিনাল ভাবে শুন যারা গায় স্বপ্ন পারে ডাক শুনেছি নাচি। আচ্ছা এবার চাওয়া পাওয়ার বুকের ভিতর না পাওয়া ফুল ফোটে, দিশাহারা অন্ধকারে আকাশ ভরে ওঠে, খুঁজে যারে বেড়াই গানে প্রাণের গভীর অতল পানে, যে জন গেছে আমি সেই নিয়েছে চুরি করে স্বপ্ন লোকের চাবি, যে তাই তো ভাবি স্বপন পারের ডাক শুনেছি। এইখানে আবার আমি বলে যাই যে প্যাশনেট অ্যান্ড ডিসপ্যাশনেট বলেছিলাম সাউন্ড, তাহলে আমার গলার সাউন্ডটাকে আমি প্যাশনেট করছি, যে আবেগটা আপনার মনে সঞ্চারিত করতে পারছে। যদি না পারি আই সিম্পলি ফেল, আমি ব্যর্থ হচ্ছি। এই গানের মধ্যে কিছু সাজেশন আছে। এই যে শরীর কাঠামোর মধ্যে আমরা যখন দ্রুত গাই তখন নয়তো কিছু নয়তো কিছু এইটা হয়ে যায়, কিন্তু আসলে নয় নয়তো কিছু নয়তো কিছু নয়, দ্রুত গায়ে এটা করা সম্ভব নয়। অর্থাৎ এটাও সাজেশন দেয় যে তুমি স্লো গাও, এটাকে স্পিড আপ করো। তাহলে একটা গানটাকে পেয়ে স্টাডি করতে হবে, গানটা কি কি বলা হয়েছে এর মধ্যে যে একটা আছে আমি করতে পারবো কিনা। এবং এই যে ঘনত্ব এবং এটা একটা বড় জিনিস গানের মধ্যে। ধরুন আমার নাম বাদল, তা আমি যদি বল লিখলাম আমি ফিঙ্কিতে লিখলাম তো নাকি চোখে দেখলেন তো পড়া যায় বাদল। এইবার এখানে বয় আকার লিখলেন, জ্যাকসন হাইটে দ লিখলেন, আর আমি যেখানে থাকি কুইন্স ভিলেজের সঙ্গে এটাকেও কেউ বাদল পড়বে। তাহলে বাদল হওয়ার জন্য তিনটি যে এলিমেন্ট, এদেরকে একটা বিশেষ ঘনত্ব দরকার। ওই ঘনত্ব না হলে কিন্তু বাদল হয়। গানের মধ্যে যে ডিস্ট্রিবিউশন থাকে এই ঘনত্বটাকে চিন্তা করতে হবে, কেমন ঘনত্বে স্থাপন করলে এটা অ্যাটলিস্ট এটা হবে। আর আজকে সা করলাম, কাল সকালবেলায় এ করলাম সকালবেলায়, আর সন্ধ্যেবেলা করলাম গা, হবে না। তাহলে বেশি ঘনত্ব, এই ঘনত্বের উপর নির্ভর করে গানের টেম্পো লয়, আমি কোন লয়ে গানটা গাই। তো এরকম অনেক, আমি বলে 1 ঘন্টা হয়ে গেছে হয়নি। আচ্ছা, এই জন্য অনেক থিংস। আচ্ছা, এরপরে গানের মধ্যে আসে, ধরুন আমি তো বললাম যে ই করে বলছি, মানে একটা জিনিস এসে দেখায়। আচ্ছা, তাহলে একটা কি হলো, আমি ব লিখলাম, দ লিখলাম, ল লিখলাম, প্রত্যেকটা দেখবেন একটা নেগেটিভ স্পেস আছে একটা। তাহলে পজিটিভ যেটুকু ইউজ করছে ওটা পজিটিভ প্রেস, যেটাকে ইউজ করছে না যে প্রেস ওটা নেগেটিভ প্রেস। তো রোল অফ নেগেটিভ স্পেস ইন আর্ট, কতটুকু নেগেটিভ ছেড়ে দিলে বা কাছেই হবে। আপনি দেখবেন এটাও ছেড়ে দেবেন, পুরা ছেড়ে দেবেন, আপনি এটাও বাঁধবেন, এটা বত আপনি ইউজ করছেন যেটুকু, যেখানে দেখবেন এটা পজিটিভ স্পেস আপনি ইউজ করছেন, ইউজ স্পেস। আনইউজ স্পেস দেখেন, এটা আনইউজ, এটা আনইউজ, এটা আনইউজ। তাহলে এতখানি আনইউজ প্রেসের আছে বলেই এটা কিন্তু ব হয়েছে। যদি আনইউজ প্রেস না থাকে এটা কিন্তু আর ব। তাহলে আমরা যেটা ইউজ করছি ওইটুকু স্পেস, আনইউজ প্রেসের। The role of unused place in making art or creating art. তারপর আমি কোথায় চলে গেছি? আচ্ছা, অনেক আগে অভিমান করেছিলেন, তো অভিমানে নাকি সাড়া দিতে হয়।
যে আমি অনেকের ছবি আঁকি, ওনার ছবি আঁকি না কেন? Oh my God. It's live. আমার একটা আপত্তি আছে ওনারা বয়স কমাইছে জেলাস, তিনটে ছবি এঁকেছি। একটু শুনে আমার রিফ্লেকশন হতে লাগে। হ্যাঁ ও তাজু আমারও পেয়েছি দু একদিন। আব্দুল রাইস আমার লিখতে কেমন আছে? লাইট লাইট করে Nice. That's real. Oh my God. সোজা করে। হ্যাঁ এবার ঠিক আছে, একা ছবি ছবি। Wow. দেখি না, আমরা শুধু অবয়ব বা তার একটা চলন আমরা মনে রাখি, তার একটা প্রতিটা মুখের চোখের রিঙ্কল গুলো পর্যন্ত আমাকে দেখতে হয়েছিল। আর একটা কাজ সোনাতেই খারাপ দেবো, আমি ছবিটা নেবো না, আমি এঁকে দেবো। হারুন ভাই উনি ভাবতেন যে চাকরি চায়, তো উনি যেহেতু মন্ত্রী নন চেষ্টা করছি। এটা যদি লাগে এখন আমি একই অঙ্গে এত রূপ করে একটা কথা আছে না, দেখিনি তো আগে, সেই হচ্ছে সেই দিক। একই অঙ্গে তার কত রূপ। তিনি ভালো লেখেন, তিনি ভালো গান করেন, তিনি ভালো আঁকেন, মানে সত্যি আমি আই লাভ ইউ ভেরি মাচ। আর বেলাল সাহেবকে একটা কথা বলি, শুনে যান না, আমি আছি। উনি লাল হইয়াও লাল হইতে পারেন নাই, বেলাল হইয়া গেছে। কেমন লাল হইয়াও লাল হইতে পারেন না। ওইটি বলে না আপনার উদারতা বাড়ছে আমি কোথায় ছিলাম আর কোথায় নয়ে ছিলেন নয়ে আচ্ছা স্পেস আমি বলছি আমরা যে সব ব্যবহার করি, আপনি দেখবেন না বাড়ি কিনছেন বলছেন বাট কিন্তু আসলে তার সঙ্গে যে গার্ডেনটাও কিনছেন, বলছেন আপনার কাছে বাড়ির তুলনায় ওটা নেগেটিভ। যারা আর্ট জানে তারা ভালো করে জানে। এখন এখন এই যে ডাইনামিক্সটা আনতে গেলে আপনি কি করবেন? আপনি কালার চেঞ্জ করবেন, ওইটা আগে বলছি কোন সাউন্ড কালার, আপনি ভলিউম চেঞ্জ করবেন। হ্যাঁ, আরে মাইক আপনারা শুনেছেন হয়তো অনেকেই জঘন্য ইংলিশের গাওয়া। আমি কিন্তু লাভ ক্যারিয়ারের কথা বলছি, আপনারা রিলেট করে নেবেন। দুটো গান আছে, গানটা আরম্ভ হয়ে কিন্তু তারার সাইড চলে যায়, এটাও ওটাও। কিন্তু একটা গান হচ্ছে আমি দুরন্ত বৈশাখী ঝড় তুমি যে মনে খেয়াল করুন, আমি এই সাথে উনি আরেকটা গান গাচ্ছেন কতদিন পরে কেন কত সুখ বলো তোমাদের কাছে ওই সাথেই তিনি যাচ্ছেন আমি দুরন্ত বৈশাখী ঝড় তুমি যে মনে পরে ওই সাথেই তো আছে, কিন্তু দুই সাথে আছে। এর কি চেঞ্জ হলো? ভলিউম চেঞ্জ হয়েছে, এর কালার চেঞ্জ হয়েছে। কোন কালারটা? ওই গান। তাহলে গানে যদি ডাইনামিক্স আনতে চান আপনার কিন্তু অনেক করতে হবে। থ্রোয়িং অফ ভয়েস, তো থ্রোয়িং অফ ভয়েস অনেক, এটা এই বললাম যেটা ফোর্সের ক্লাস নয় তো সেজন্য। যেমন বলি থ্রোয়িং অফ ভয়েস আপনার হার্ড সফট, হার্ড থ্রোয়িং একই নোট, হার্ড সফট, ফ্র্যাঙ্ক ফলসেটো, ক্রেসেন্ডো, ডিমিনিয়ন্ডো, সোয়ে। এছাড়া আরো প্রচুর থ্রোয়িং আছে। ভয়েস আমারই ভয়েস এমনি ওস্তাদারা বলে থাকেন, পশ্চিম ওস্তাদরা
आवाज नहीं है गले में तो आवाज बना के गाओ तुम्हारा आवाज तो आवाज বানিয়েगा आवाज আমি আমার কি করে বানাবো হ্যাঁ বানানো যায় এই যে লাইট এন্ড শেড এটা আর্টিস্ট বসে আছে ছবিতে কিন্তু লাইট এন্ড শেড লাগে এই ছবিটা পেয়ে গেছে আমি দেখা দেখেন এতে লাইট এন্ড শেড ব্যবহার হচ্ছে বলে এই নাকটাকে উঁচু দেখছেন না নাকটাকে উঁচু মনে হচ্ছে চোখটা হাত দেন উঁচু নিচু আছে কিছু তাহলে উঁচু নিচু দেখছেন কেন ডাইমেনশনটা এই লাইট অ্যান্ড শেড ইটালিতে এটাকে চেয়ার স্কুলে একজন সে আমাকে সাথে উদিতা সংশোধন করতে এটা চেয়ার স্কুল এটাকে চেয়ার স্কুল ইউজ অফ লাইট অ্যান্ড শেড তাহলে আপনার গানে সেই লাইট অ্যান্ড শেডটা ব্যবহার করতে হবে না হলে ওই যে ডাইমেনশনটা আসবে না আমি পড়ি না গান শুনছেন আপনার সেকালেই লাইট কিভাবে ডাইমেনশনটা ব্যবহার করা হতো ভালো ভালোবাসা মোরে ভিখারি করেছে তোমারে করেছে রানী তোমারে দুয়ারে কুড়াতে এসেছে ফেলে দেওয়া মালা খানি এইবার দেখুন নয়নের জলে যে কথা জানা সেই ব্যথা আমার কেহ বোঝে না এখন আমি যদি গাইতাম সে ব্যথা আমার কেহ বোঝে না শুরু তো হলো তাও তো হলো কিন্তু ওইটা তো হলো ওইটা শুনতে হবে এই যে লাইফ ইউজ অফ লাইফ এন্ড শেড ইন মিউজিক তো এগুলো অনেক সূক্ষ্ম সূক্ষ্ম কথা আছে যেটা নিজে পারি না কিন্তু বলতে গিয়ে নিজে অপ্রস্তুত হচ্ছে ঠিক মতো বোঝাতে পারছে কিনা আচ্ছা এখন হার্ট আপনি এই তাহলে ওইটা হার্ড ওটা সফট as thin as thread and as thick as rope তাহলে আপনার কণ্ঠটাকে দরকার মতো আপনি থিন এন্ড থিক করতে পারেন ধরেন ক্রেসেন্ডো গানটা আরম্ভ হবে ছোট হয়ে কিন্তু আস্তে আস্তে বড় হবে ডিমিনিয়ন্ট আরম্ভ হবে খুব বড় হয়ে আস্তে আস্তে ছোট হয়ে হ্যাঁ এখন ধরুন নদীর কূল নাই কিনারা নাই গানটা নদীর কূল আর কিনারা যে নাই তিনি কখন বুঝলেন যেতে 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 মানে যে আর যে নাই কূল কেনা পাওয়া গেল তাহলে আপনি আরম্ভ করলেন নদীর কূল না স্টার্টিং পয়েন্টে কিন্তু নদী পূর্ণা তাহলে আস্তে আস্তে ফিন হয়ে গেল তো এটা হচ্ছে পার্সপেক্টিভ দূরত্ব ব্যাপক জিনিস পার্সপেক্টিভ উনি ভালো বলতে পারবেন আমাদের ওটা থাকতে উনি আসাতে আমাকে একটু খারাপ লাগছে উনি না থাকলে ভালো বলতাম আচ্ছা পার্সপেক্টিভটা সংক্ষেপে অনেকে বলে পার্সপেক্টিভ বোঝেন না পাঠিয়েছে উনি রাস্তা এখানে দূরে গেলে ছোট লাগে এটা না পাশে এফেক্ট অফ ডিস্টেন্স অন শেপ সাইজ কালার ডিটেলস এটসেট্রা এফেক্ট অফ ডিস্টেন্স জাহাজটা এত বড় দূরে পাঠিয়ে হয়ে গেছে এটা এফেক্ট অফ ডিস্টেন্স যে গাছটাকে আপনি এখানে গ্রিন দেখছেন
আপনি আরো দূরে থেকে দেখেন ওটাকে প্রায় বোটল ড্রেন বা আকাশে ড্রেন লাগবে। এফেক্ট অফ ডিসকাশটা কিন্তু ওই রকম রঙে আছে। তাহলে দূরত্ব আমাদেরকে অনেক কিছু একভাবে দেখায়। তো এই যে তারপরে ধরুন ডিমিনিয়ন, মানে ডিমিনিয়ন আস্তে আস্তে কমে যাবে। এটা এটা অ্যাক্সিডেন্ট, এটা ডিমিনিয়নটা হচ্ছে ওই যে নৌকায় একটা গান হতে হতে যাচ্ছে নৌকায়, তো নৌকা যখন দূরে তখন ওই ধ্বনিটা যার সঙ্গে নৌকা যত কাছে আসছে আস্তে আস্তে ইয়ে হচ্ছে, বোল্ড হচ্ছে। যদি ওই নৌকাটা দূরে যায় তাহলে আস্তে আস্তে ফেড। এটা তো ধরেন ওই যে হেয়া 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 ও এটা কি হলো, এটা ফেড আউট। কিন্তু যদি এই করতাম তাহলে সফটওয়্যার আমি করে বড় করে সফটওয়্যার অনেক কিছু এইগুলো। আর আমি কোথায় ছিলাম, ফলসেটো আপনাকে করতে হয়েছে না। আমাদের অনেকের ধারণা যে গান যত উঁচুতে যাবে গলা তত বেশি চিৎকার করতে হবে, তবে তো গান মানে কিছু না। সেই জন্যে রবীন্দ্রনাথের একটা গান দেখবেন অনেকে গায়ে এইভাবে, মম জীবন যৌবন মম অখিল ভুবন তুমি, মানে চলাতে গিয়েছে চিৎকার না করে পাইছে। কিন্তু গানের যে সফটনেস সেটা হচ্ছে সে জীবন করছে মম জীবন যৌবন মম অখিল ভুবন তুমি ভরিয়ে গৌরবে তুমি রবে রবে। তাহলে আমি অত ওই পাপন্ত গেলাম কিন্তু সব করে, কারণ ওই গানটাতে ওই বোল্ডনেসের জন্য আপনি এই হাত দিয়ে করুন, কাউকে আদর করবেন তাহলে একরকম হবে। থাপ্পড় মারবেন ওই 5টা আঙুলের হাতে এইরকমই আছে, কিন্তু ওইটা একটু নির্ভর করছে। গানও এরকম ব্যাপার, এইগুলো থাকে না বলে আমাদের অনেক গান কিন্তু গান হইয়াও গান হয় না। আমি আগে বলেছি না যে বেগুন ফল হইয়া ফল নয়, তেমনি গান হয়ে। তা আমি গাচ্ছি দুঃখের গান, হ্যাঁ রাজা গাচ্ছে সখী লোকে বলে কালো কালো আমারও চোখে। এখন আমি সখী লোকে বলে কালো কালো নয় খেতে আমারও চোখে আলো। সুর তাল ঠিকই হয়েছে, কিন্তু ওই গানটা এইরকম আমাদের অনেক গান হয়ে যায়। ধরুন আবার অনেক গান আছে সে চাচ্ছে বোর্ড হতে, আপনি দেখে যেমন ওই উজ্জ্বল দিন ডাকে স্বপ্ন রঙিন ছোটে আইরে লগন বই চাইরে মিলন দিয়ে হই কতুলে ওইয়াও ভান। আমি তো সব তো তুই তো ঘুমাচ্ছিস রে বেটা, তুই ওর কাকে ডাকছিস? তাহলে গানের যদি ওই আবার ব্যাখ্যা ট্রাই করেছে why to sing, what to sing, how to sing, for whom to sing, এইগুলো যদি বেশি বের করতে পারেন তাহলে আপনার গানটাকে এই তার থেকে বের করে নেবেন। হ্যাঁ, গরু কিনেছেন, গায়ে পুষেছেন, খাওয়ার দুধ নেবেন না, তো গানের ভিতর থেকে আসবে। রবীন্দ্রনাথ কে? রবীন্দ্রনাথ কিছু জানে না, ও গানটা এখন আমার। হ্যাঁ,
এই যে ওই যে কালকে গানটা আপনি শুনছেন না, খুব সুন্দর গেয়েছে কালকে। যেথায় তোমার লুট হতেছে ভুবনে, যেথায় তোমার লুট হতেছে সোনার ঘটে সূর্য তারা নিচ্ছে তুলে আলোর ধারা, অনন্ত প্রাণ ছড়িয়ে পড়ে গগনে। কেন আমি ফিল করলাম কারণ কি হবে জোর কমে গেছিল তা না, এখান থেকে গগন কত দূরে ওই গুরুত্ব গায়ে। আপনার সত্যি গানটা শুনেছেন তো? এখনো আকাশে চাঁদ ওই জেগে এখনো আকাশে চাঁদ ওই জেগে। চাঁদটা কত দূরে বোঝাবার জন্য, কিন্তু কেউ এখনো আকাশে চাঁদ ওই জেগে আছে, কারণ সুপ্ত কোনো সব ঠিকই আছে, কিন্তু কেন গানটা এইটুক যদি বিচার বোধ করতে পারেন, আপনার যে মানুষ কথা বলতে পারে সেই মানুষ গান গাইতে পারে। অনেক নামও গাওয়া ভালো, আপনার গলা বুঝে আপনি গানটা সিলেক্ট করতে হবে, হোয়াট টু সিং, যে আমার গলা ওইটা হচ্ছে, আমার গলা এইটা। আপনি শাড়ি কেনার সময় কোন শাড়িটা আপনাকে মানাবে আপনি ঠিকই বেছে বের করেন, তবে গানের সময় কেন আপনি বেছে বের করবেন না? আপনি অমুকে অমুক শাড়িটা পরে খুব ভালো লেগেছে, আমি ওই শাড়িটা ওই শাড়িটা আপনাকে মানাবে, সেটা আপনাকে বিচার করতে হবে। সেই যে গান প্রচুর আছে, গান বাঁচতে শিখতে হবে, সিলেকশন শিখতে হবে। আপনার কারা গান শুনছে তার উপর নির্ভর করবে আপনি কোন গান গাইবেন। দেখবেন বাচ্চা গাইছে, কতগুলো বাচ্চা, তা আপনি এখনো আকাশে চাঁদ ওই জায়গায় আছে গিয়ে কি করবেন? সে তো বোঝেই না আপনার বেঠে, তাকে গাইবে বৃষ্টি এনে দাও অনেক বৃষ্টি এনে দাও, কাঠাই মেপে পাওনা তোমার ধান দেবো, বৃষ্টি এনে দাও বৃষ্টি এনে দাও অনেক বৃষ্টি এনে দাও। কেউ হাসির গান শুনতে চাচ্ছে, তা কি করবে? গানে হাসি কিন্তু কথাই থাকে আর চেঞ্জ অফ ভয়েস থাকে। আপনার নবদ্বীপ হালদারের গান শুনেছেন? নবদ্বীপ হালদার উনি হাসির গান গাইতেন বিকৃত গলায়। কথাটা হচ্ছে উনি বলতেন যে শরীরটা খুব খারাপ, বেশি কিছু খাবো না, আমাকে খান 10 লুচি দিও, কয়েক হাঁড়ি দই দিও, বেশি কিছু খাবো না। তো উনি গাচ্ছেন যে দেখবেন বিশেষ কিছু খাবো না, অনেকের মুখে দিও আলু লঙ্কার চাটনি, গুরু দিও চার খানে অসুবিধা খারাপ খিরা বেশিটা খাবো না। আমার ভয়েস তো ওরকম নয়, কিন্তু গানের জন্য অত ভয়েস করে। কীর্তন গাইব না শ্যামাসঙ্গীত গাইব না লোকসঙ্গীত গাইব না আধুনিক গাইব না রবীন্দ্রসঙ্গীত গাইব? অনেকের ধারণা যে রবীন্দ্রসঙ্গীত গাইতে হলে বিশেষ গলা দরকার, কোন বিশেষ গলা? আপনার গলায় গাইবেন না তো আমাকে জরিমানা করবে? তার গান গিয়ে তার গানকে বাঁচিয়ে রেখেছে, এই তো তার ভাগ্য লাগে। আমাদের মতো রাত না গাইলে কে গাইতে পারবে? হ্যাঁ, আচ্ছা। এবং সেই জন্য যেটা এই বিচার আমি বোধহয় টাইম হয়ে গেছে, আমি আর আমার কথা বলা বেশি হয়ে যাচ্ছে, ক্ষমা করবেন। আপনি দেখবেন নজরুল সঙ্গীত গায়কদের মধ্যে যে টেন্ডেন্সি এসছে, সেটা হচ্ছে তার কাব্য প্রধান গানগুলো সব বাদ দিয়ে দিচ্ছে, ইসলামিক গানগুলো সব বাদ দিয়ে দিচ্ছে, দিয়ে রাগ বেশ গানগুলো নিচ্ছে যাতে একটা আহা হু করতে পারে, তালের খেল দেখাতে পারে। এবং গাইতে বসার আগেই কলার টলার না গিয়ে
তবল থেকে ইশারা করে দেয় এইটে বাজিও লয় হারিও না আমি দেশের লোক নই, এরকম ভাব দেখে এবার গায় গানের অর্থ তো সে বোঝে একা ভাবছে যে এই সামনে রাতে আমার প্রমাণ করছে, তোমার যদি আমার কথা মনে পড়ে একটা খুব জেনিটাল সিচুয়েশন, এই ট্রেনটাও ডাইরেক্ট হবে না। As if he's thinking loudly. The Gandhi said he's thinking loudly. সব মনের কথা তা আপনাকে শোনাবার জন্য গাচ্ছেন, আমি গাওয়ার দরকার ছিল, মনে মনে ভাবলেই চলত। ভুলিও স্মৃতি মন নিশিত আমি কত বড় গায়ক দেয়, গানটা কি দেয় সেটা বলছে না, আমি কত বড় গায়ক দেয়। এই জন্য আমাদের অনেকের গান হয় না, হ্যাঁ, আর আমার হয় না বলেই আপনাদের যে হয় না এটা প্রমাণ করতে এসছি আমি। আপনাদেরও তো হয় না এইটা প্রমাণ করার জন্য, তা আমাকে ক্ষমা করবেন। আসলে মিউজিকের ওয়ার্কশপ কিন্তু খুব ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ কমপক্ষে 30-35টা সিটিং একটা ওয়ার্কশপ, এবং প্রথম সিটিংয়ে যারা আছেন দ্বিতীয় সিটিংয়ে তারা যদি না না তাদের কাটতে হবে। যদি হঠাৎ কেউ দ্বিতীয় সিটিং আসে সে কিন্তু ওইগুলো মিস করতে ঠিক বুঝবে না, যে লসাগু বসাগু না জেনে ভগ্নাংশের যোগ করার মতো হয়ে যাবে। তো আমি তো আগেই বলেছি যে এইসব মানে আমাকে ক্ষমা করবেন, আমাকে যে জীবন চাকরি দিয়েছিল তো আমার চাকরি যাতে না থাকে সেই ব্যবস্থা করার জন্য আজকে দান করে যে কিন্তু আপনারা যদি বলেন না উনি আবুল কাবুল যাই বলেন পাটুয়ারিটা খারাপ না, তাহলে আমার চাকরিটা থাকবে। এক কথায় মনে রাখবেন যে গান বিষয়ক ওয়াজ নসিহত, গান বিষয়ক ওয়াজ নসিহত হচ্ছে এই ওয়ার্কশপ। এটা যদি আপনারা দুজন বা তিনজন এক জায়গায় বসে নিজের বর্ণতা আলোচনা করেন তাও ওয়ার্কশপের কাজ হবে, কিন্তু একটু ভাবতে শেখেন। আপনাকে যদি হাতে ডিম দেওয়া হয় আপনি ডিমটা রাখার সময় দেখবেন ডিম কেমন আপনি জানেন, চুপ করে রাখবেন। যদি এই বোতলটা দেওয়া হয় রেখে দেবেন, কোনো চিন্তা নেই, তার জানেন তো ভাঙবে, কোন গান ভাঙবে কোন গান ভাঙবে না, কোন গান নরম কোন গান এগুলো আপনাকে কিন্তু নিজে বুঝতে তবে একটা গান অ্যাজ এ ফিল আপনি যদি নিজে বলেন ইউ ক্যানট মেক আন্ডারস্ট্যান্ড এনিবডি if you do not understand yourself. সেজন্য এইটা তা আমি যদি এইটুকু যে ফাংশন অফ এ টিচার জানেন তো বলা একটা প্রবাদ আছে, the function of a teacher is to train up the mind and to increase the inquisitiveness. আমি যতক্ষণ বললাম যদি আপনাদের মনে একটু ট্রেন আপ করতে পারি, মনে যদি আগ্রহটা একটু জায়গায় তুলে থাকতে পারি, আমি সাকসেসফুল বলে মনে করি, জীবনে আমার চাকরি করতে পারবে না। এইবার আমার একটা প্রিয় গান শুনি আপনাদের, এই গানের অনুষ্ঠান কিন্তু পরবর্তী স্টেজে হবে, কীর্তন শ্যামাসঙ্গীত এবং ভক্তি। যদি গোকুল চন্দ্র ব্রজে নামে সখী গো যদি গোকুল চন্দ্র আমার জীবনা ভরণ পর
জীবন আমার বিফলে গেল কোন কাজে লাগলো না গো। জীবন আমার বিফলে গেল গোকুলচন্দ্র। আমি গেরুয়া বসন অঙ্গিতে ধরিব শঙ্খের কুণ্ডল পরি। আমি যোগিনী হইয়ে যাব সেই দেশে, যোগিনী হইয়ে যাব সেই দেশে যেখানে মিঠুর হরি। যে আমায় সাজাইতে গো, যে আমায় সাজাইতে গো, আমার ভূষণ ভালো লাগে না গো। জমির দেশে সাজাইতে গো গোকুলচন্দ্র। আমি মথুরা ঘরে প্রতি ঘরে ঘরে যাইব যোগিনী হয়ে। আমি মথুরা ঘরে প্রতি ঘরে ঘরে যাইব যোগিনী হয়ে। যদি মিলাই বিধি মম গুণ বিধি, মিলাই বিধি মম গুণ বিধি, বাঁধিব অঞ্চলে করি। আমি অঞ্চলতে বেঁধে আনিব, আমি অঞ্চলতে বেঁধে আনিব সেই চঞ্চল গোবিন্দের। অঞ্চলতে বেঁধে আনিব গোকুলচন্দ্র। তো জয় বাংলা বলে ওটা ওরা বলবে আমাদের জায়গা এই ভাগ পেতে না, হয় ওদেরকে নাম চেঞ্জ করতে হবে, অথবা আমাদের স্লোগানের মধ্যে সামান্য ওই যে বললাম না 11 লেখার পরে মাঝখানে একটা বিন্দু দিয়েছিলাম না, তখন 1.1 হয়ে গেছে। ওই রকম কিছু করতে হবে। আমার জয় বাংলার জন্য 20 লাখ লোক কলম দিতে গেছে। হ্যাঁ, আমার জয় বাংলার জন্য 20 লাখ মানুষ আচ্ছা একটা গান জানি জানি গো মোর সুন্দর গো, জানি জানি মোর সুন্দর গো, তুমি রাখবে না তো আমায় আমার উপরে। জানি জানি গো মোর সুন্দর গো, ফুল জাগানো ফাগুন সম তোমার ছয় প্রাণে ভুলে দেবে সকল পাওয়া থরে থরে। জানি জানি গো মোর সুন্দর দেবে গো, জানি জানি হবে জীবন জুড়ে তুমি এসে বসবে চলে হবে। আমার
হবে জীবন জুড়ে তুমি এসে বসবে তবে ধন্য হবে আধার ঘরে সেদিন জানি জ্বলবে সোনা প্রদীপ খানি আধার ঘরে সেদিন জানি জ্বলবে সোনা প্রদীপ খানি বেদনার উঠে বেঁধেছে বেদনার উঠে বেঁধেছে মধুর স্বরে জানি জানি মোর হৃদয়ে দেবে আমি জানি মোর হৃদয়ে দেবে আমি জানি ভয়েস ট্রেনের জন্য প্লেসমেন্ট অফ ভয়েস খুব প্রয়োজন প্লেসমেন্ট অফ ভয়েস প্র্যাকটিস করতে হয় তাই হয় না তো এখানে ডিটেলস বলার আমার সময় নেই বলি ওই রয়্যাল মিউজিক একাডেমি অফ লন্ডন কিং পামার বলেছেন a musical voice must not be too much throat. A musical voice must not be too much throaty. If you sing your upper notes without taking help of your nasal cavity, then you should know that it is going to damage your own voice. Nasal cavity সাহায্য তাহলে মুখের মতো নাক করতে হবে দরকার নেই তারপরে কি করে করবেন আমরা এই ধরনের মানে nasal সাউন্ড আমরা করি যেমন যখন ন বলি ন এটা চন্দ্রবিন্দুর মতো নয় কিন্তু নাকে হ্যাঁ সেই জন্য আপনারা এটা খুব একটা ভালো প্র্যাকটিস করবেন আপনার স্কেলে নি এন এই নি সাউন্ড দিয়ে উপরে যাবেন তাতে আপনি অনেক করে দিতে পারবেন এবং আপনার প্লেসমেন্টটা হয়ে যাবে ফলে যখনই আপনি চড়াই যাবেন অটোমেটিক্যালি ওখানে চলে যাবে তাহলে আরম্ভ করবেন সা দিয়ে না আপনার উপরে যাওয়ার ক্ষমতাটা বাড়বে এই ছোট মাসুলগুলো রেস্ট পাবে নষ্ট হবে গলা অনেকদিন টিকবে এটা অনেক টিচারগুলো বলেন না কেন বলেন না আমি জানি না তারা জানেন না নাকি জেনেও বলেন না তারা কি মনে করেন না কতগুলো জায়গায় কয়েকটা জায়গায় হিংসার উদ্রে খায় না যেমন আপনার সন্তান যদি আপনাকে ছাড়িয়ে বিদ্যায় বুদ্ধিতে বড় হয় আপনার কখনো হিংসা হয় না তেমনি আপনার শিষ্য যদি আপনাকে ছাড়িয়ে বড় হয় হিংসা হওয়া উচিত নয় আমাকে ছাড়িয়ে বলে আচ্ছা আরো আমার গর্ব ব্যাপার তা না আজকাল দেখেছি আমি ব্যক্তিগত যে ছাত্র তার কাছে জানছে তাকে ডুবিয়ে দিচ্ছে নাম ছড়িয়ে পড়ছে হিংসায় পড়ে যাচ্ছে ওস্তাদ ঠিক আছে তাহলে আরো গর্ব করার কথা সেই জন্যে একটা টেকনিক খুব দরকার তাতে আমি এইখানে নেজাল ক্যাভিটি ওখানে ভয়েসটা প্রেস করতে হবে এটা আমি আঙুল দিয়ে দেখাতে পারবো না ওই নি প্র্যাকটিস করতে করতে থাকতে ধন্যবাদ